আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টেফেন কার্পিন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বৃদ্ধি ও পেমেন্ট নিরাপত্তা আরও মজবুত করা সহ দেশের ডিজিটাল রূপান্তরে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এ প্রক্রিয়ায় ভিসা কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে তা নির্ধারণের তাগিদও দেন সরকার প্রধান। এর আগে 3 দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কার্পিন। আগামী 12 আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন স্টিফেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি। একটি গোষ্ঠী শেখ হাসিনার মতো আবারও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিবাদ মিছিল শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেয়ে 24-এর পাল্লা ভারী দেখানোর চক্রান্ত উদ্দেশ্যমূলক। জামায়াত শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলেও এ সময় অভিযোগ করেন রুহুল কবির রিজভী। 71কে হালকা করে দেখাচ্ছে, 71-এর পাল্লাটা উপরে উঠে গেছে আর জুলাইয়ের পাল্লাটা নিচে নেমে ওজনের ভারী। এগুলো খুবই উদ্দেশ্য পরিণত, এগুলো খুবই চক্রান্তগুলো। 71 আমাদের কাছে গৌরবযুক্ত। হাসিনার মতো ইতিহাস বিকৃত করার জন্য নানা কাজ নানাভাবে তারা আগ্রাসন চালাচ্ছে দেশের ভিতরেই। ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে রোহিঙ্গারা। নিজেদের মধ্যে সংঘর্ষ, সংঘাত আর স্থানীয় জনগণ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটছে অহরহ। এছাড়া মাদক ব্যবসা, চুরি ডাকাতির মতো অপরাধমূলক কাজেও জড়িয়ে পড়ছেন তারা। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। এ বিষয়ে কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রশাসন। আফসার কবির আকাশের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়নের মুখে 2017 সালে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের টেকনাফ, উখিয়ার বিভিন্ন ক্যাম্পে 12 লক্ষাধিক রোহিঙ্গা বসবাস করছে, যারা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আশ্রিত এই বিশাল জনগোষ্ঠীর মাঝে ক্রমেই বাড়ছে অপরাধ প্রবণতা, দলগত সশস্ত্র অপতৎপরতা, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, মাদক, মানব পাচার, চাঁদাবাজি, অপহরণ ও ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িয়েছেন তারা। জেলার মধ্যে রোহিঙ্গাদের কারণে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। রোহিঙ্গারা আসলে যে মাদক এবং অপহরণ চক্রের সাথে ওরা ওতপ্রোতভাবে জড়িত। টেকনাফে রোহিঙ্গা আসার ফলে আমাদের প্রথম নম্বর সমস্যা হচ্ছে যে পরিবেশ নষ্ট হয়েছে। বেপরোয়া হয়ে ওঠা রোহিঙ্গাদের কারণে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে এই জনগোষ্ঠী দ্রুত প্রত্যাবাসন দাবি করলেন জনপ্রতিনিধিরা। রোহিঙ্গারা নানা অপকর্মের সাথে তারা দিন দিন জড়িত হয়ে যাচ্ছে, বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের যদি প্রত্যাবাসন যত দীর্ঘায়িত হবে, তত এই ধরনের অপরাধ কর্মকাণ্ড আমাদের এই দেশে বাড়তে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে কঠোর নজরদারি করা হচ্ছে, তবে এর সঙ্গে জনসচেতনতা তৈরি করাও জরুরি। রোহিঙ্গাদের ভিতরে যে সচেতনতা তৈরি করা ছাড়া এই মাদকের ব্যাপারে বলেন, ইফটিজিং বলেন, মানব পাচার বলেন বা অন্যান্য যে সমস্ত অপরাধ আছে, এটা কোনোভাবেই আপনার নিরসন করা সম্ভব না। এখানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে অস্থিরতা তৈরি করার জন্য তারা দায়ী। আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর অবস্থানে আছি। নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রোহিঙ্গারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান তিনি। শেখ হাসিনার বিষয়ে বর্তমান সরকারের শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা।
সাকিব আল হাসান প্রসঙ্গে বলেন, খেলোয়াড় হিসেবে ভালো হলেও তিনি ব্যক্তি হিসেবে পচে যাওয়া মানুষ। বর্তমান সরকারের আমলে কেউ দুর্নীতি করলে দুদক তা খতিয়ে দেখবে বলেও জানান উপদেষ্টা। জুলাই জাদুঘর, গণঅভ্যুত্থান জাদুঘর উদ্বোধন করা হয়েছে। এটা নিয়ে নানান রকম আলাপ প্রচলিত ছিল, সেটাকে মিথ্যা প্রমাণিত করে এটা হয়েছে এবং আপনারা দেখেছেন প্রচুর মানুষের অসাধারণ আগ্রহ এই জাদুঘর দেখার জন্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর দফায় দফায় আফটারশক হচ্ছে। 7.4 মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 132 জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে 5 শতাধিক মানুষ। আকস্মিক এই ভূকম্পনে মুহূর্তেই ধসে পড়েছে 86টির বেশি আবাসিক ভবন ও স্থাপনা। নিচে আটকা পড়ে আছে অনেকে, নিখোঁজ রয়েছেন অনেকে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। কলম্বিয়ার পশ্চিমাঞ্চল ও পার্শ্ববর্তী দেশগুলোতে আঘাত হেনেছে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত 132 জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসে পড়েছে অসংখ্য ভবন, নিচে আটকে পড়েছেন বহু মানুষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, সোমবার দেশটির রাজধানী বোগোতা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, যেখানে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে অন্তত 86টি ভবন। ক্যালিতে 20টি ভবন ধসে পড়েছে এবং 380টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যানিজালেস শহরের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালের টাওয়ারও ভেঙে পড়েছে। উৎপত্তি স্থলের কাছাকাছি চোকো প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছে জরুরি সেবা বাহিনী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শপথ নেয়ার মাত্র কয়েকদিন পর এই ভূমিকম্প আঘাত হানায় তার সরকারের সামনে এটি প্রথম বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। আবারও দেশের খবর। এবারের এসএসসিতে 3 শতাধিক বিদ্যালয়ে শূন্য পাশের ঘটনায় প্রতিষ্ঠানের পাঠদান ও ব্যবস্থাপনা নিয়ে হতাশা তৈরি হয়েছে। অভিভাবকরা বলছেন, অনিয়মিত ক্লাস এবং শিক্ষা উপকরণ সহ অবকাঠামো সংকটেই এসব প্রতিষ্ঠানে ফল বিপর্যয় হয়েছে। যদিও শিক্ষকরা দুষছেন অনিয়মিত বেতনকে। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডেও শূন্য পাশ করা প্রতিষ্ঠান বেড়েছে উদ্বেগজনক হারে। সার্বিকভাবে শূন্য পাশ করা বিদ্যালয়গুলোর বিষয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা অফিসের কর্মকর্তারা। তাহসিন তারিনের প্রতিবেদন। 2026 সালের এসএসসিতে সারা দেশে 312টি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেননি, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিপুল সংখ্যক প্রতিষ্ঠানে শূন্য পাশের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার আল আমিন রহমানিয়া বিআর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেন 11 জন শিক্ষার্থী, কিন্তু তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। শুধু এই মাদ্রাসায় নয়, জেলায় আরো 12টি প্রতিষ্ঠানের একই চিত্র। এখানকার মাস্টাররা 7 দিনের একদিন আপনারা এসে বৈঠক করে বসে থেকে চলে যায়, ছাত্রছাত্রী নাই, তাহলে এখানে কিভাবে পাশ করবে? ঠাকুরগাঁওয়ে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। অভিভাবকরা বলছেন, এমন ফলাফলের জন্য অনিয়মিত ক্লাস এবং শিক্ষা উপকরণ ও অবকাঠামোর সংকটই প্রধান কারণ। আমার মেয়ে এখান থেকে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে নাই। বেতন ভাতা নিয়ে জটিলতার কথা উল্লেখ করে এই বিষয়কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খারাপ ফলাফলের জন্য দায়ী করেন শিক্ষকরা। তো বাচ্চা স্কুল আসে না, গাইড কিনে দেয় না ঠিক মতো, অভিভাবক আমরা খুব একটা সচেতন না। সরকার আমাদের যদি কাজ করা নিতেছে, কিন্তু আমাদের তো মজুরি দিচ্ছে না। মাদ্রাসায় শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়া নিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানান সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক। যে 13টি প্রতিষ্ঠানে ইতিমধ্যে আমরা তথ্য পেয়েছি যে শূন্যভাগ পাশের হার, সেক্ষেত্রে তাদেরকে আমরা কারণ ব্যাখ্যা করার জন্য নোটিশ প্রদান করব এবং তাদের কাছ থেকে এই কারণ ব্যাখ্যা করার জবাব পাওয়ার পরে সেই রিপোর্টটিকে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেব। এইদিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ে 8 শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেননি। তারা শিক্ষকরা বলছে যে সামনে যারা পরীক্ষা দিবে
তারাও একজনও পাশ করবে না। শিক্ষকরা আমি মনে করি আরেকটু যদি সচেতন হইতে হয় তাহলে আরো ভালো হইতো। দেশ জুড়ে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তারা। তবে দুঃখের বিষয়, মাধ্যমিক অংশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতায় মাধ্যমিক বিদ্যালয় একটি স্কুল পাশ করেনি। পরগলা মাধ্যমিক বিদ্যালয় পিরোজপুর সদরের 8 জন পরীক্ষার্থী ছিল, একজনও পাশ করতে পারেনি। এবার ফলাফলে দেখা যাচ্ছে যে আমাদের ঠাকুরগাঁ জেলাতে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পরীক্ষার্থী পাশ করতে পারেনি। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন এমপিও হয়েছে, কিছু প্রতিষ্ঠান পুরাতন এমপিও রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকায় ওভারটেকিংয়ের সময় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি ঢাকাগামী আল আরাফা পরিবহনের বলে জানা যায়। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্ন সৃষ্টি হয়। প্রযুক্তি নির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ দমনে সিরাজগঞ্জ ও ময়মনসিংহ শহরে কোটি টাকা খরচ করে বসানো হয় শত শত সিসিটিভি ক্যামেরা। শুরুতে এর সুফল মিললেও কেবল তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেশিরভাগ ক্যামেরায় অচল। ফলে 2 শহরেই আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন নগরবাসী। আশরাফুল ইসলাম জয় ও মফিজউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে সিরাজগঞ্জ শহরের 65টি গুরুত্বপূর্ণ পয়েন্টে 2021 সালে 100টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন অধিকাংশ ক্যামেরাই অচল। এতে চুরি, ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধ বেড়েছে বলে অভিযোগ নগরবাসীর। সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো অনেক জায়গায় বিকল হয়ে আছে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে অতি দ্রুত শহরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের জন্য। শুধু ক্যামেরা বসালেই হবে না, সার্বক্ষণিক তদারকির পাশাপাশি অপরাধীদের বিচারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। খামারি টায়ার করে সাজা দিতে পারলে এই ছিনতাই রাহাজানি এগুলো কমে যাবে আমরা আশা করি। নজরদারি বাড়াতে আধুনিক সিসিটিভি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সিসি ক্যামেরাগুলো যাতে পুনর্স্থাপন করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। সিসি ক্যামেরা যে জায়গাগুলোতে এখনো নেই বা বিকল হয়ে গেছে সেগুলো নতুন করে সিসি ক্যামেরা ইনস্টল করে আমরা উদ্যোগ গ্রহণ করছি। এদিকে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে ময়মনসিংহ শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা সিসিটিভি ক্যামেরা। ফলে বেড়েই চলেছে অপরাধ। মোটরসাইকেল দিয়া টান মারি না জায়গা পরে এদিকে গ্যাদারিং জমে, যদি সিসি ক্যামেরা থাকে তাহলে এইসব গুলি চিহ্নিত সন্ত্রাসী করে ধরা যায় আর কি। ব্যবসায়িক যারা তারা নিরাপত্তা নাই, সিসি ক্যামেরা থাকলে পয়েন্টে পয়েন্টে ভালো করে সিসি ক্যামেরা থাকলে আমাদের জন্য নিরাপত্তা আছে। সিসি ক্যামেরা আরো সংযোজন করা হয় এবং পুরাতন যেগুলি নষ্ট ছিল এগুলি যদি মেরামতের ব্যবস্থা করা হয়। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে নাগরিক নেতৃবৃন্দ। কিভাবে চুরি হচ্ছে, কারা চুরি করতেছে এটা ফাইন্ড আউট করাটা সহজ হইতো। যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব, তারা ঠিক মতো এটা দেখভাল করতে পারে নাই। সরকারি বরাদ্দ না থাকায় নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানো সম্ভব হচ্ছে না বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সরকারের পক্ষ থেকে কোনো ফান্ড আসে বা আমরা যদি কোনো ফান্ড কালেকশনের কোনো ইনিশিয়েটিভ নেই তখন হয়তো আমরা আবার এটা নিয়ে চিন্তা করব। কর্তৃপক্ষের সদিচ্ছা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সরকারি বরাদ্দের দ্রুত বাস্তবায়নে পারে এই 2 শহরকে পুনরায় নিরাপদ নজরদারির আয়তায় ফিরিয়ে আনতে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুরের ধর্মপুর শালবন। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই শালবনের গাছ কেটে উজাড় করছে ভূমিদস্যু সহ স্থানীয় কুচক্রী মহল। এছাড়া বনভূমির জমি দখল করে চাষাবাদ এমনকি স্থাপনা নির্মাণের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। তবে আশার কথা শোনালেন শালবনের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে দখলকৃত জমি উদ্ধারের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বন বিভাগ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার।
উত্তরবঙ্গের সবচেয়ে বড় শালবন দিনাজপুরের ধর্মপুর শালবন। প্রায় ৩,০০০ একর আয়তনের শালবনে ৪০ বছর ধরে গাছ কেটে সাবার করে দিয়েছে ভূমিদস্যু সহ স্থানীয় কুচক্রী মহল। পাশাপাশি জমিগুলো দখল করে চাষাবাদ সহ গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে বন বিভাগ সেই সব জমি উদ্ধারে নামে। এখন পর্যন্ত আদালতের মাধ্যমে ৩২৫ একরের মধ্যে প্রায় ২১৪ একর জমি পুনরুদ্ধার হয়েছে। সামাজিক বনায়নের প্রায় ২৫০ জন উপরিভোগীদের নিয়ে উদ্ধারকৃত জমিতে গাছ রোপণ শুরু করেছে বন বিভাগ। এই জমিতে যদি বাগান লাগা হয় সেই সুবাদে আবার রাষ্ট্রে আবার আমার মনে হয় ক্ষতি সাধন হচ্ছে, কারণ কৃষি তো লাগবে, কৃষির বিকল্প নেই। এগুলা ফরেস্টের সম্পদ, কিন্তু জনগণই ভোগ দখল করে খাচ্ছিল। জমিগুলা সরকারের আওতায় নিতেছে, তা আমরাও নিজ ইচ্ছায় ছাড়ি দিছি, আর আমাদেরকেও উপকার ভোগী দিতেছে। বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব উপরিভোগীরাই এর সুফল পাবে বলে জানায় বন বিভাগ। সংরক্ষিত বনভূমির অনেক জমি আমাদের বেদখল আছে। এই বেদখলকৃত জমির মধ্যে আমরা এক দাগে কিছু অংশ ছিল, মোটামুটি ৬ একরের মতন আজকে উদ্ধার করা হলো। আরো অনেক দাগেই আছে, যেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা চারা লাগাবো। যারা এতদিন জবরদখল করেছিল তারা তাদের ভুল বুঝতে পেরে বন বিভাগের সাথে সম্পৃক্ত হয়ে বর্তমান সরকারের যে 5 বছরে 25 কোটি চারা বৃক্ষরোপণের যে একটা প্রোগ্রাম রয়েছে, তাতে তারা শরিক হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহায়তা করেছে। বন বিভাগের তথ্য মতে ধর্মপুর শালবনের এই উদ্ধারকৃত জমিতে পৌনে ১ লাখ গাছের চারা রোপণ করা হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে সম্প্রতি শান্তির সম্ভাবনার কথা শোনা গেলেও সব জল্পনা উড়িয়ে দিয়ে হরমুজে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য তেহরানকে আরও কঠোর অর্থনৈতিক চাপে রাখা। ইরানের বন্দর ছেড়ে আসা সব জাহাজ আটকাতেই প্রণালীতে অবরোধ জোরদার করা হয়েছে বলে জানা গেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা ও তেহরানের বিরুদ্ধে অবরোধ জোরদারে যুদ্ধজাহাজগুলোকে হরমুজে মোতায়েন করা হয়। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আমেরিকা যতক্ষণ না তাদের আচরণ সংশোধন করবে ততক্ষণ পর্যন্ত হরমুজ খোলা হবে না। রোমাঞ্চকর এক মহাজাগতিক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব। আগামীকাল ১২ আগস্ট আকাশে দেখা যাবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিলের পর এটি বিশ্বের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ডে এই দৃশ্য দেখা যাবে দীর্ঘ ২৭ বছর পর। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল ১২ আগস্ট আকাশে দেখা মিলবে এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের। আল জাজিরার তথ্য অনুযায়ী গ্রিনিচ মান সময় বুধবার বিকেল ৩টা৩৪ শুরু হওয়া এই মহাজাগতিক দৃশ্যের পূর্ণগ্রাস স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। বিজ্ঞানীদের তথ্য মতে এবারের পূর্ণগ্রাসের প্রচ্ছায়া আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিম আইসল্যান্ড, উত্তর পূর্ব পর্তুগাল ও উত্তর স্পেন অতিক্রম করবে। স্পেনের লিওন, বুর্গোস, ভায়াদোলিদ, সান্তান্দের, বিলবাও, জারাগোজা, ভ্যালেন্সিয়া ও পালমা শহর থেকে এই বিরল দৃশ্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে। ধারণা করা হচ্ছে প্রায় ১.৫ কোটি মানুষ সরাসরি পূর্ণগ্রাসের এই পথের ওপর অবস্থান করবেন, যার সিংহভাগই স্পেনের বাসিন্দা। এছাড়াও বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ সূর্যের এই আংশিক বা পূর্ণ রূপ সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। নাসার তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি বছর ২ থেকে ৫টি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তুলনামূলক বেশ বিরল। প্রতি ১ শতকে গড়ে প্রায় ৬৬ বার বা প্রতি ১.৫ বছর পর পর এটি ঘটে থাকে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখন এই মহাজাগতিক বিস্ময় উপভোগ করার অপেক্ষায় প্রহর গুনছেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ফুটবল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফুটবল বিশ্বে চলছে নজিরবিহীন বিদ্রোহ।
উয়েফা, এএফসি এবং কনফাকাপের যৌথ আপত্তিতে তৈরি হয়েছে জটিল সমীকরণ। বিশ্বমঞ্চ বয়কটের পাশাপাশি বিকল্প বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে 3 মহাদেশে। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানলুই ইনফান্তিনোর একচ্ছত্র নেতৃত্বের বিরুদ্ধে এবার প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে ফুটবল বিশ্বের প্রভাবশালী 3 মহাদেশ। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়ার এএফসি এবং আমেরিকা অঞ্চলের কনকাফ মিলে জোট গঠনের পরিকল্পনা করেছে ইনফান্তিনোর বিরুদ্ধে, যার জেরে ফিফার টুর্নামেন্ট বর্জন করে 3 মহাদেশ নিয়ে বিকল্প টুর্নামেন্ট চালুর আলোচনা এখন ফুটবল মহলে। মূলত বিশ্বকাপ সহ ফিফার লাভজনক স্বত্ব বিক্রির গোপন এক পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি জিয়ানলুই ইনফান্তিনো। তবে 3 মহাদেশের কঠোর হুঁশিয়ারি ও তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ফিফা। সিদ্ধান্ত বাতিল হলেও ইনফান্তিনোর প্রতি আর আস্থা ফিরছে না ফুটবল বিশ্বের বড় একটি অংশের। তাদের মতে যদি আগামী মার্চে ফিফা নির্বাচনের আগে ইনফান্তিনো স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে বিকল্প টুর্নামেন্টের রূপরেখা চূড়ান্ত হতে পারে। ফুটবলকে ব্যক্তিগত সম্পত্তি বানানোর এই লড়াইয়ের জল শেষ পর্যন্ত কোথায় গড়ায়, আর আন্তর্জাতিক ফুটবলের মানচিত্রে নতুন কোনো মেগা টুর্নামেন্ট আত্মপ্রকাশ করবে কিনা সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। মশিউর রহমান, মোহনা সংবাদ। সংবাদ শেষ করব ভিন্ন স্বাদের এক খবর জানিয়ে। একবার চুল কাটতেই খরচ 24 লাখ টাকা, আর নিজস্ব গ্যারেজে পড়ে আছে 7,000-এরও বেশি বিলাসবহুল গাড়ি। কোনো রূপকথা বা আরব্য রজনীর গল্প নয়, অবিশ্বাস্য এই আমিরি জীবনযাত্রা ব্রুনাইয়ের সুলতান হাসান আল বোকাইয়ার। আধুনিক যুগের এই রাজকীয় বিলাসিতার বিস্তারিত নিয়ে রুমানা রুমার প্রতিবেদন। একবার চুল কাটতেই খরচ বাংলাদেশি মুদ্রায় প্রায় 24 লাখ টাকা, আর নিজস্ব গ্যারেজে পড়ে আছে হাজার হাজার বিলাসবহুল গাড়ি। রূপকথার গল্প মনে হলেও এটি বাস্তব। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্রুনাইয়ের সুলতান হাসান আল বোকাইয়া, যার অবিশ্বাস্য এবং বিলাসবহুল জীবনযাত্রা প্রতিনিয়ত তাক লাগিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে। প্রতিবার চুল কাটার জন্য লন্ডন থেকে তার প্রিয় নাপিতকে বিশেষ প্রাইভেট জেটে করে ব্রুনাইতে উড়িয়ে নিয়ে আসা হয়। যাতায়াত, প্রথম শ্রেণীর হোটেল ভাড়া এবং পারিশ্রমিক মিলিয়ে প্রতিবার সুলতানের খরচ হয় প্রায় 20,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 24 লাখ টাকারও বেশি। তবে বিলাসিতার এখানেই শেষ নয়। সুলতান হাসান আল বোকাইয়ার রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত গাড়ির সাম্রাজ্য। তার বিশাল গ্যারেজে শোভা পাচ্ছে প্রায় 7,000-এরও বেশি গাড়ি, যার মধ্যে রয়েছে কয়েকশো বিরল রোলস রয়েস, ফেরারি, ল্যাম্বরগিনি এবং মার্সিডিজ বেঞ্জের মতো বিশ্বের সবচেয়ে দামি ও দুষ্প্রাপ্য সব সুপারকার। গাড়িগুলোর মোট বাজার মূল্য $100 কোটি ছাড়িয়ে। ব্রুনাইয়ের সুলতানের বিপুল মূল্য সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দেশের তেল এবং প্রাকৃতিক গ্যাস ভান্ডার থেকে প্রাপ্ত মুনাফাও। তেল উৎপাদনের ক্ষেত্রে মালয়েশিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের পরেই ব্রুনাইয়ের অবস্থান। অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির বিপুল অর্থ জমা পড়ছে সুলতানের কোষাগারে। 1988 সাল পর্যন্ত হাসান আল বোকাইয়া ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তখন তার সম্পত্তির মূল্য ছিল 14,700 কোটি রুপি। এখন আর তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নন, তবে 2,24,053 কোটি রুপির সমমূল্যের সম্পত্তি নিয়ে 1967 সালে ব্রুনাইয়ের সুলতানের আসনে বসা হাসান আল বোকাইয়া এখনো বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার প্রথম দিকে রয়েছেন। বিশ্বে রাজতন্ত্রের অবসান হয়েছে বহু আগেই। গণতন্ত্রের এ যুগে খুব বেশি দেশে রাজতন্ত্র প্রচলিত নেই, আর যদি থাকেও তাতে পুরনো যুগের রাজা বাদশাদের মতো এখনকার সরকার প্রধানদের জৌলস তেমন নেই বললে চলে। তবে মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরে ঘেরা বর্নিও দ্বীপের ছোট্ট দেশ ব্রুনাইয়ের ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম। ব্রুনাইয়ের সুলতান হিসেবে দায়িত্বরত 75 বছর বয়সী হাসান আল বোকাইয়া এখনও রাজস্বিকভাবেই নিজের জীবন পরিচালনা করছেন।
আধুনিক যুগেও সুলতানের এমন আমিরি ও চোখ ধাঁধানো জীবনযাত্রা সাধারণ মানুষের কল্পনার অতীত। আর এই রাজকীয় খামখেয়ালির কারণেই তিনি বারবার জায়গা করে নেন বিশ্ব গণমাধ্যমের প্রধান শিরোনামে। রুমানা রুমা, মোহনা সংবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ই কমার্সের নিরাপত্তা ও ডিজিটাল রূপান্তরে উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। পেমেন্ট নেটওয়ার্কে ভিসার সহযোগিতা কামনা। একটি গোষ্ঠী আবারও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে বললেন রিজভী। জামায়াতের বিরুদ্ধে স্বৈরাচারী ভাষায় কথা বলার অভিযোগ। 3 শতাধিক প্রতিষ্ঠানে শূন্য পাশের ঘটনায় অভিভাবকদের হতাশা, খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস শিক্ষা প্রশাসনের। এবং কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর দফায় দফায় আক্রমণ, মৃতের সংখ্যা বেড়ে 132, আহত 5 শতাধিক, জরুরি অবস্থা জারি। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।